আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। পরে তারা মহান ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরদিন মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুষলধারের বৃষ্টির মধ্যেও প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর সেনানীদের প্রতি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন ডক্টর ইউনূস। এই সময় বিহগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর সব উপদেষ্টারা কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইতে সই করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সাথে নিয়ে ৫২-এর ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কয়েকজন উপদেষ্টা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর করণীয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি। আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাই। এই সরকারের ২৫ থেকে ৮৫ যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের সংস্কার চাইলে আপাতত মেয়াদ নিয়ে ভাবা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেয়াদ এখনো ঠিক হয়নি, তবে গণতন্ত্রের কাছেই ফেরা হবে। আর সহকারী উপদেষ্টা বা অন্য কোনোভাবে শিক্ষার্থীদেরকে সরকারি কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা হবে বলে জানিয়েছেন আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনানুষ্ঠানিক প্রথম বৈঠক শেষে এসব বলেন তারা। রকনউদ্দিনের রিপোর্ট। শপথ গ্রহণের পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা। প্রায় ৫ ঘন্টা ধরে চলে বৈঠক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও দেশের আদালতগুলোতে কার্যক্রম দ্রুত চালু করতে ব্যবস্থা নেবার বিষয়ে আলোচনা হয়। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু ও সাইবার সিকিউরিটির মতো কালো আইন বাতিল বা পরিবর্তন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সংস্কার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে।
মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, সরকারের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রথম বৈঠকে। প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। বিভিন্ন এলাকায় লুটতরাজ ও রাতে ডাকাতির যে খবর মিলছে তা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুই উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে মত দেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকা 106 অনুচ্ছেদ প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত দেন। বলা হয় যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির 3 সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। আর সবাই মিলে নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে চায় বিএনপি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস। বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি তার সংস্থার পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation, and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবাই মিলে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল। বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।
পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ঘৃণ্য অপরাধের দায় বিএনপি সহ অন্যদের উপর চাপাতে সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এজন্য প্রতিবেশী একটি দেশের কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে চিহ্নিত মহল ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে। বিবৃতিতে বলা হয়, অপকৌশলকারীরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ এবং ধর্মীয় উপাসনালয়গুলোকে টার্গেট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করছে। স্বৈরাচারদের ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। সেনাবাহিনীর সমন্বয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে থানাগুলো চালু করা হয়। পুলিশের কাজের পরিবেশ নিশ্চিতে জনগণের সহযোগিতা চান ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানার কাজ শুরু হয়, স্বস্তি ফিরেছে জনমনে। এ পর্যন্ত ৭০টি মেট্রোপলিটন এবং ২৯১টি রেঞ্জের থানা কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জনগণকে সেবা দিতে আবারও চিরচেনা রূপে ফিরছে পুলিশ বাহিনী। রাজধানী তেজগাঁও থানায় গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সহায়তায় কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিন থানা সুরক্ষার দায়িত্বে ছিল তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়দের সাথে আলোচনা করে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার কথা জানায় স্থানীয়রা। থানার কার্যক্রম ফিরে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। ব্যবসায়ী মালিক সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকার করে আবারও জনগণের সেবায় নিয়োজিত হবার সুযোগ চায় পুলিশ। পুলিশকে আবার নতুন ফরমেশনে আনার জন্য কাজ করার আপনারা পরিবেশ তৈরি করে আপনাদেরকে দিতে হবে। অতএব আপনাদেরকে সবাই, সুনাগরিক যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্রত্যেকটা থানাকে পুলিশের জন্য কাজের উপযোগী করে দিবেন। সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন থানাগুলো চালু হয়েছে। নাটোরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে সাদা পোশাকে অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়াও নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার সদস্যরাও। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুরের বেশিরভাগ থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পুলিশ সদস্যদের সহায়তা করছেন সেনাবাহিনীর সদস্যরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ছুটির দিনেও ট্রাফিক আর রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশের সড়কে যেমন আপৎকালীন সময়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা, তেমনি পরিষ্কার করছে নগর। আগামীর দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। এজন্য তারুণ্যের রক্তে রাঙা রঙিন বাংলাদেশ। নগরের সড়কে সড়কে নতুনের মাখামাখি। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর এই সংকটের সময় নগরীর ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের ইশারায় চলছে, থামছে গাড়ি। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না। এজন্য আমি অনেক লাকি যে দেশের জন্য কাজ করতে পেরেছি। দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাওয়ার প্রত্যাশায় খুশি নগরবাসীও। বাংলাদেশের সবাই, স্টুডেন্টরা থেকে শুরু করে ছাত্র জনতা এবং ফ্যামিলি এলিট শ্রেণী পর্যন্ত যারা ঝাড়ু নিয়ে বেলচা নিয়ে রাস্তায় নামছে পরিচ্ছন্ন করার জন্য, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য। এই মুহূর্তে যে আমরা নতুন একটা সকাল শুরু করতে চাই, নতুন একটা দেশকে নতুনভাবে গড়তে চাই, সেক্ষেত্রে নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। আসলে সবাই মিলে একসাথে আমাদের নতুন দেশ সুন্দরভাবে সাজাচ্ছি, এটা একটা অন্যরকম একটা মজা। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। শিক্ষার্থীদের প্রত্যাশা, আগামীর নতুন বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ।
মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে দুজন ব্যক্তির কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা পেয়েছে শিক্ষার্থীরা। টাকার উৎস বলতে না পারায় দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া তারা। বিকেলের এই ঘটনা জানিয়েছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। আমরা এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পেলাম, আপনারা জানেন যে ছাত্ররা আন্দোলন করেছে এবং সরকারকে উৎখাত করে যে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা করছে, সেই চেষ্টা কিন্তু তাদের এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ সরকার পতনের পরও তারা সমাজ গড়ার, যে সমাজের দুর্নীতি অনিয়ম, সেই অনিয়মগুলো তারা বেছে বেছে বের করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি, মগবাজার এলাকায় তারা দুজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসেছেন এবং আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এই যে টাকা, এই টাকার পরিমাণ আমরা দেখলে বুঝতেই পারি যে প্রচুর পরিমাণে টাকা। এবং এই টাকাগুলো তারা কোথা থেকে এনেছেন, কেন এনেছেন, সেটি সদুত্তর দিতে পারছেন না। এই টাকার কোনো রসিদ নেই। তারা একটি কোম্পানির নাম বলছেন যেটি ভৈরবে। এখানে কিন্তু আমরা কিছু খাতাও দেখতে পাচ্ছি। তারা বলছেন যে কোম্পানির পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছে। তারা খুচরা টাকা বিভিন্ন জায়গায় বদলি করেন এবং খুচরা টাকা বিলি করেন, কিন্তু সেটির কোনো প্রমাণপত্র তাদের কাছে নেই। এবং এই টাকা বহন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কোনোভাবেই বৈধ হতে পারে না। বৈধ যদি হতো তাহলে তাদের সাথে গার্ড থাকতো, একদম নির্দিষ্ট প্রমাণপত্র থাকতো। সেটি কিন্তু পায়নি। যারা এখানে কাজ করছে, ট্রাফিকের নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব তারা নিজের কাঁধে তুলে নিয়েছে যেই ছাত্ররা, তারাই কিন্তু তল্লাশি করে এই দুজন ব্যক্তিকে ধরেন এবং এই দুজন ব্যক্তি এখন তাদের জিম্মায় রয়েছেন। তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে সেনাবাহিনীর কোনো সদস্য, দায়িত্বপ্রাপ্ত সদস্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে এটির একটি সুরাহা করা। তারা কোথায় এই টাকা নিয়ে যাচ্ছিলেন, কোত্থেকে এনেছেন এবং এই টাকার বৈধতা আছে কিনা, সেই বিষয়টি ছাত্ররা জানতে চান। তারা কিন্তু নিজেরা আইন তুলে নিচ্ছেন না এবং তারা বলছেন এটি আইন প্রয়োগকারী সংস্থার হাতে তারা দিতে চান, যেই সংস্থাটার মাধ্যমে এই প্রকৃত রহস্য উঠে আসবে এবং আসলে কোত্থেকে এই টাকাটা এসেছে সেই টাকার বিষয়টি তারা জানতে চায়। নগদ টাকা তারা যেভাবে ব্যাগে করে লুকিয়ে নিয়ে যাচ্ছেন, সেই টাকাটি ছাত্ররা ধরেছে এবং ছাত্ররা দাবি করছে যে এই টাকাটি কোনো অনিয়মের টাকা হতে পারে এবং তারা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী, তাদের এই মুহূর্তে যে আস্থাটি সেনাবাহিনীর প্রতি আছে, তারা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা, দায়িত্বরত কর্মকর্তার হাতে তাদেরকে তুলে দিতে চান এবং এই টাকার রহস্যটা উন্মোচন করার ক্ষেত্রে তারা চান সঠিক তথ্য উঠে আসুন। তামজিদ সুমন, NTV নিউজ, মগবাজার, ঢাকা। এবারে বাজার পর্যবেক্ষণে নেমেছেন শিক্ষার্থী ও জনতা। সবার সহযোগিতা পেলে চাঁদাবাজি এবং সিন্ডিকেট মুক্ত করে দ্রব্যমূল্য মানুষের নাগালে আনা সম্ভব বলে জানায় ছাত্র জনতা। তবে শুক্রবার বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক হলেও নতুন করে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার কারওয়ান বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে নামে শিক্ষার্থী ও জনতার বেশ কয়েকটি দল। এ সময় তারা নিত্যপণ্যের বাড়তি দামের কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। পণ্যের কেনা দামের পাকা রসিদ দেখাতে না পারায় বাকবিতণ্ডায় জড়ান অনেক খুচরা বিক্রেতার সাথে। এ সময় শিক্ষার্থীরা বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি বাজারকে সিন্ডিকেট মুক্ত করাটা এখন অগ্রাধিকার তাদের। খুচরার দোকানে খুচরা যে বিক্রিগুলো করতেছে সেগুলো হচ্ছে অনেক বেশি একটা ডিস্টেন্স কাজ করতেছে, এগুলো হচ্ছে আমরা মেইনটেইন করে ফেলবো। দোকানদারগুলো যেন হচ্ছে অতিরিক্ত দাম না নিতে পারে, এজন্য আমাদের আর কি ক্ষুদ্র চেষ্টা। যে জায়গায় দামের কোনো হেরফের আছে বা যারা এটা নিয়ে এখনো সিন্ডিকেট করতেছে তাদের দোকান বন্ধ করার আমরা চেষ্টায় আছি। ছাত্র জনতার এই বাজার পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে সাধারণ ভোক্তারা বলেন, সর্বপ্রথমেই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা যদি এই সিন্ডিকেট বিরোধী বা সিন্ডিকেটটা ভাঙতে পারে তাহলে দ্রব্যমূল্য অবশ্যই সহনীয় অবস্থা থাকবে। দলীয় লোকরাই তো সিন্ডিকেট করে, যেহেতু এটা নির্দলীয় সরকার, সেই হিসেবে সিন্ডিকেট ভাঙতে পারবে বলে আমরা আশা করি। অন্যদিকে বাজারে আরেক দফা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। প্রত্যেক মোটা চালের দামে কেজি প্রতি 3 থেকে 4 টাকা বাড়ছে। ক্যারিং চার্জ বেশি, আর কিছু এলাকারা আছে এরা বস্তা প্রতি 50 টাকা বাড়াই দিছে, 100 টাকা বাড়াই দিছে, এই জন্য চালের দামটা বেশি। তবে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা আর সোনালির কেজি বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি মুরগি মুরগি এখন মোটামুটি সব জায়গা থেকে আসতেছে, মুরগি অ্যাভেলেবেল মুরগি আছে, দামও একটু অনেক কমছে মোটামুটি। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কমতির দিকে। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা।
নতুন সরকারের কাছে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি একটি দুর্নীতি এবং শোষণমুক্ত দেশ চায় সাধারণ মানুষ। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিকভাবে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের দাবি জানান তারা। এছাড়া ছাত্র সংসদ চালু করে দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের। মহিদুল ইসলামের রিপোর্ট। আইন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শুক্রবার উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হয় মন্ত্রণালয়। নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্যের উদ্যোগে নাবিশ্বাস হয়ে গেছে আমাদের, এই নাবিশ্বাস থেকে আমরা যেন মুক্তি পাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে। ব্যাংকিং খাতগুলো, শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং খাত, আমরা জানি যে এখানে অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকেও সঠিকভাবে বিচারের আওতায় নিয়ে আসা। আশা করি বর্তমান সরকার খুব দেশ ভালো চালাইব, ছাত্রদেরকে নিয়ে চালাক, এটা আমি চাই। আমার আর কোনো চাপ নেই, যাতে অন্য কোনো চোরের দল, রাজাগারের দল, রাহাজারির দল, জুলুমকারী দল এই দেশে আর কোনদিন না আসতে পারে। রুট লেভেলটাকে উপরে ফেলতে হবে, ভবিষ্যতে যেন এই ফ্যাসিস্ট সরকারের আর মনে করেন যে দেশের কোনো ধরনের স্থান যাতে না হয়। পুলিশ যেন আমরা নতুন রূপে পুলিশকে দেখতে পারি, আগের মতো যেন না হয়। এখন নতুন সরকারকে সবার সহযোগিতা করা উচিত। সহযোগিতা করলে আমরা দেশটা সোনার বাংলা চাইছি, সোনার বাংলাই হবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার যথাযথ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সাধারণ মানুষদের। সেই সাথে দুর্নীতিমুক্ত দেশ গঠনের দাবিও তাদের। চাঁদাবাজি যেন না চলে এদের সাথে আমি চাই, এবং সুস্থ সমাজ, সুস্থ একটা পরিবেশ। আমরা যে সরকারই আসুক তাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। পুরো দেশটাকেই সংস্কার প্রয়োজন আমাদের। পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট হিসেবে আমরা চাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে সংস্করণ করা হয় এবং নিরাপত্তা প্রদানটা করা হয় আর কি। নতুন প্রক্রিয়া টিম এসে আমাদের যে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা বাস্তবায়ন করা খুবই জরুরি আমি মনে করি। হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, কোথাও ব্যাংকে টাকা জমাতে গেলে লাইনে দাঁড়াও, একজন ভিআইপি হলে সাইডে তার স্পেশাল পাবে, আর একজন গরিব মানুষের জন্য যে আলাদা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সে বিদ্যুৎ বিল দেবে, এই বিষয়টার আমরা অবসান চাই। আমাদের দেশে যারা মেধাবী ছিলেন, দেশের বাইরে আছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করতেছেন, আমি সরকারকে আহ্বান করতেছিলাম তাদেরকে যেন দেশে আনা হয় এবং তারা যেন আমাদের দেশে উন্নয়নে ভূমিকা রাখে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার কাজে নতুন সরকার সফল হবে, এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জামালপুরে জেলা কারাগার থেকে পালানোর চেষ্টাকালে গুলিতে 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 14 কারারক্ষী সহ 5 বন্দী। জেল সুপার আবু ফাত্তা জানান, রাজনৈতিক এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের সরকার মুক্তি দিলে অন্য কয়েদিরা মুক্তি দাবি করে গতকাল দুপুরে বিদ্রোহ শুরু করেন। এ সময় আগুন দেয়া হয় কারাগারের অভ্যন্তরে কয়েকটি স্থানে। এক পর্যায়ে বন্দীরা জেলখানা ভেঙে বের হবার চেষ্টা করলে কারারক্ষীরা গুলি ছুড়ে, এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। মুহুর্মুহু গুলির শব্দে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনা সদস্যরা কারাগার ঘিরে ফেলে, পরে পরিস্থিতি শান্ত হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেও বন্দীদের বিক্ষোভে ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কারারক্ষী এবং সেনাবাহিনীর সদস্যরা। কোটা আন্দোলনে আহতদের তালিকা হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, যাদের কারণে নতুন বাংলাদেশ হয়েছে তাদের ক্ষতিপূরণের পরেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে নতুন সরকার। তালিকা প্রণয়নে কারো কাছে তথ্য থাকলে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানানোর অনুরোধ করেন তারা। আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে এবং পরবর্তীতে তাদের চাকরির ব্যবস্থাও করবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। পরে তারা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য।
মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কোটা আন্দোলনের শহীদদের স্মরণ করল উত্তরাবাসী। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের নিহতদের স্বজনেরা। পরে উপস্থিত ছাত্র জনতা শপথ নেন রাষ্ট্র সংস্কারের। জানান, শহীদরা থাকবে সবার স্মৃতিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব খেলার মাঠে কোটা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজন। সবার গায়ে কালো পোশাক, তবে শোক ছাপিয়ে দেশ গড়ার প্রত্যয় সবার চোখে মুখে। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শেষে নেন দেশ সংস্কারের শপথ। আমার সোনার বাংলা, আমি তোমায়। মোমবাতি প্রজ্বলন করে স্মরণ করেন শহীদদের। নিহতদের স্বজনরা স্মৃতিচারণ করেন তাদের প্রিয়জনের। বলেন, শোককে শক্তিতে পরিণত করেই এগিয়ে যাচ্ছেন তারা। লং মার্চের দিনে আমি এতটাই শক্ত হয়েছি যে সরকারের কাছে আমার সেদিন প্রশ্ন, আমি যদি সংসদে ঢোকার আর উনি যদি থাকতেন আমি প্রশ্ন করতাম, আর কত রক্ত দরকার, একটা সন্তানকে আমি নিয়ে যাচ্ছি, এইটাকে নাও, তাও তুমি দেশে শান্তি দাও। আয়োজক এবং উপস্থিত ব্যক্তিরা জানান, শহীদদের শোক বুকে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বেন তারা। বলেন, যারা প্রাণ দিয়েছেন তারা থাকবেন সবার হৃদয়ে। এর পিছনে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা আসলে তাদেরকে যেন ভুলে না যাই, সেজন্য আমাদের মেনলি আয়োজনটা। আমরা চাই যেন সবকিছু অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, সত্যকে সত্য বলবো। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শনিবার থেকে পূর্ণ উদ্যমে চালু হবে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার 1800 কারখানা। এখনো মাঠে নেই শিল্প পুলিশ কিংবা থানা পুলিশের কোনো ইউনিট। নিরাপত্তার কারণে ভয় আতঙ্কে কারখানা বন্ধ রেখেছিলেন তৈরি পোশাক শিল্পের মালিকেরা। এবারে শিল্পাঞ্চলে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। তৈরি করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত টাস্ক ফোর্স। সকালে শিল্প এলাকা পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানান 9 পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। পরে জামগড়া এলাকায় বিজিএমই এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় বিজিএমই পরিচালক শোভন ইসলাম জানান, পর্যাপ্ত নিরাপত্তা পেলে কাল থেকে কারখানাগুলো খুলে দেবার পক্ষে বিজিএমই। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।